আচ্ছা, তাহলে শুরু করে দেই। হ্যাঁ, আজকে আমরা এইচএসসি 25 আর 26 যারা আছো তাদের নিয়ে কথা বলবো মেইনলি। তাহলে প্রথমেই আমরা একটু 26 ব্যাচটা নিয়ে কথা বলি। ঠিক আছে, যেহেতু ওরা কেবল নতুন কলেজে ভর্তি হইলো, তো ওরা অনেক কিছুই জানে না। তো 26 ব্যাচ নিয়ে আমাদের কিছু কথা। প্রথমেই তোমরা আমাদের কথা শোনা যায় কিনা একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমি ধরতেছি যে তোমরা শুনতে পাইতেছো সব ঠিকঠাক। আচ্ছা, রোহান, শোনা যাচ্ছে? আচ্ছা, দেখো, তো 26 ব্যাচ প্রথমে যেটা কথা বলতেছি, যে তোমরা কেবল কলেজে ভর্তি হইলা, তো ক্লাস শুরু হয়েছে দু একদিন হয়েছে। তো আমাদের দেখা মতে যারা মনে করো যে মোটামুটি ভালো স্টুডেন্ট, হ্যাঁ, রেগুলার পড়াশোনা করে, তো ভালো স্টুডেন্টের কাতারে যারা আছে, যারা রেগুলার পড়াশোনা করে, তারা কি কি জিনিস ফলো করে ওই জিনিসগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, তো তোমরা একটু চেষ্টা করবা শুরু থেকে এই জিনিসগুলো একটু ফলো করার। তাহলে দেখবা যে এই 1.5 বছর বা 2 বছর খুব সুন্দর করে মানে ভালো কিছু শেখার মাধ্যমে পার করে ফেলবা। এইচএসসিও তোমরা ভালো করবা আর কি ভর্তি পরীক্ষায় ভালো করবা। তাহলে প্রথমে যে কাজটা দেখো, আমি প্রথমেই যেটা লিখছি 26 ব্যাচের জন্য যা যা দরকার। ঠিক আছে, প্রথমেই যে বই কিনা, এটা একটা লিখছি দেখো, যে প্রথমেই তোমাদের যেটা দরকার বই কিনা। হ্যাঁ, তোমরা অটোমেটিক বই মনে সবাই কিনে ফেলছো। আমার অনেক বন্ধু বান্ধব এখানে জয়েন করছে, সালাম দিতেছে, এটা ভালো লাগতেছে। ধন্যবাদ বন্ধু, পাশে থাকো। ঠিক আছে বন্ধুরা, পাশে থাকো। আচ্ছা, তাহলে দেখো, তো প্রথমেই তোমাদের যে কাজটা এটা হলো বই কিনা। তোমাদের কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হয়েছে, এখনো অনেকে আছে যারা এখনো বই কেনা নাই, কিছু কিছু বান্দা আছে জানি যারা বই কেনা নাই। তো তাদের কাজ বই কেনা। তো কি কি বই কিনবা, এটা হয়তো অনেকের প্রশ্ন। অনেকে বলো যে ভাইয়া কি কি বই কিনা লাগবে। তো তোমাদের কি বই কিনা লাগবে, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, তো ওইটা আমি মেইনলি দেখো এই যে এখানে লিখে রাখছি যে সায়েন্সের যারা আছে তারা কি কি বই কিনবা। তো প্রথমেই দেখো যে বায়োলজি প্রথম পত্র। বায়োলজি প্রথম যেটা, এটা কিনবা তোমরা আবুল হাসান। ঠিক আছে, আমি বলতেছি যে তোমরা তোমরা তো জানো যে এইচএসসি তে নর্মালি একটা লেখকের বেশি বই কিন্তু পড়া লাগে, তাই না? একাধিক, 2টা বা 3টা বই পড়ে অনেকেই। তো যদি একটা বই, কম করে একটা বই তোমরা নাও, তাহলে কোন কোন বইটা নিবা সেটা আমরা বলতেছি। হ্যাঁ, মানে এই একটা বই তোমাদের রাখা লাগবেই, তারপর অতিরিক্ত বই তোমরা রাখতে পারো। তাহলে প্রথমে আমি বলি বায়োলজি, যেহেতু মেডিকেল স্টুডেন্ট, প্রথমে বায়োলজির আমি বলতেছি যে বায়োলজি প্রথম পত্র তুমি নিবা আবুল হাসান। ঠিক আছে, আবুল হাসানের বই বায়োলজি প্রথম পত্র, এক নামে সবাই চিনে, এইটাই চলে। বলা আছে যে মেডিকেলের স্যাররা যে প্রশ্ন করে তারা নাকি এই বই থেকে করে। ঠিক আছে, তাহলে বায়োলজি প্রথম পত্র আবুল হাসান নেওয়া লাগবে, এটা নিয়ে কোনো ছাড় নাই। তারপর বায়োলজি দ্বিতীয় আসো, এটা হলো গাজী আজমল। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বই, এটা হলো গাজী আজমলের বই নেবা। ঠিক আছে, তাহলে বায়োলজি প্রথম পত্র আবুল হাসান, বায়োলজি দ্বিতীয় পত্র গাজী আজমল। এরপর আসো রসায়ন প্রথম পত্র। রসায়ন প্রথম পত্র আছে দেখো এই যে হাজারি ও নাক। আমি বলছি যাদের টার্গেট মেডিকেল মেইনলি, ঠিক আছে, যাদের টার্গেট মেডিকেল তারা হাজারি আর নাক নিবা। বায়োলজি প্রথম পত্র, বায়োলজি প্রথম পত্র যাদের টার্গেট মেডিকেল তারা হাজারি আর নাক নেবা। কিন্তু যাদের টার্গেট যে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, যারা একটু বেশি বেশি জানতে চাও, নর্মালি হাজারি নাক স্যারের বইয়ে অনেক বেশি কিছু দেওয়া নাই। ঠিক আছে, কিন্তু এই যে সঞ্জিত কুমার গুহ স্যারের যে বইটা আছে, এটাতে কিন্তু অনেক বেশি তথ্য দেওয়া আছে। আর এই বইটা কালারফুল, সব বক্স করে দেওয়া আছে, সুন্দর করে সাজায় দেওয়া আছে। তো আমি মেইনলি সঞ্জিত কুমার গুহ স্যারের বইটাই পড়ছিলাম, প্রথম পত্র রসায়ন। যেটা পড়ে মানে কি, মানে ভালো লাগছিল মোটামুটি, যে এই বইটা তোমাদের ভালো লাগছিল। তাহলে এই বইটা তোমরা দেখবা। ঠিক আছে, যে যাদের টার্গেট মেডিকেল তারা তো হাজারি নাক নিবা প্রথম পত্র, তারা নিবা হাজারি আর নাক। কিন্তু যাদের টার্গেট মেডিকেল বাদে অন্য কিছু, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, তারা সঞ্জিত কুমার গুহ এটা নিতে পারো, এটা যথেষ্ট ভালো বই। তারপর আসো রসায়ন দ্বিতীয় পত্র, এটা হাজারি আর নাক নিবা তোমরা। ঠিক আছে, রসায়ন দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র যাদের টার্গেট মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, তিনটাই হোক,
যাদের যা যাই টার্গেট হোক, তোমরা রসায়ন দ্বিতীয় পত্র হাজারি আর নাক নেবা, ঠিক আছে? এই বইটা যথেষ্ট একটু মোটা। আর হাজারি নাক স্যারের প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র বইটা যথেষ্ট একটু মানে গুছায় দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, সাজায় দিছে। তাহলে রসায়ন দ্বিতীয় পত্র নিবা হাজারিয়া নাক, আর প্রথম পত্র যার টার্গেট মেডিকেল সে নিবা হাজারি নাক, আর যার ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সে সঞ্জিত কুমার গুহ। তাহলে রসায়ন গেল, বায়োলজি গেল। এবার আসো পদার্থবিজ্ঞান প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই যে ইসাহাক স্যারের বই, এটা থিওরি কও ম্যাথ কও সব দিক দিয়ে কি পারফেক্ট, ঠিক আছে? থিওরি ম্যাথ দুইটাই অনেক কিছু দেওয়া আছে এই ইসাহাক স্যারের বই। তো তোমরা যারা মেডিকেল টার্গেট আছে তারা ইসাহাক স্যারের বইটা নিতে পারো, কারণ যে রিসেন্ট কয়েক বছর দেখা যেতেছে যে এই যে অনুশীলনের প্রশ্ন, অনুশীলন থেকে খুব প্রশ্ন দিতেছে, ঠিক আছে? এই ইসাহাক স্যারের বইয়ের অনুশীলন থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়, ইসাহাক স্যারের বইয়ের অনুশীলন প্রশ্ন থেকে হুবহু এমসিকিউ তুলে দেয়। তো তোমাদের যাদের ইচ্ছা মেডিকেল, হ্যাঁ, তারা থিওরি ম্যাথ সবকিছুই আছে, মানে ইসাহাক স্যারের বইটা নিতে পারো। ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যাদের টার্গেট তারাও ইসাহাক স্যারের নিতে পারো, কারণ এখানে থিওরি আর ম্যাথ অনেক আছে, ঠিক আছে? পাশাপাশি মেডিকেলের জন্য কেন এটা ভালো, কারণ ওই যে অনলি এই বইটার অনুশীলন থেকেই হুবহু এমসিকিউ গুলো তুলে দেয়, বুঝছো? তারপর আসো যে যাদের টার্গেট আরেকটু, ঠিক আছে, আরেকটু বেশি কনসেপ্ট চাও, বেশি থিওরি আর অনেক অনেক প্র্যাকটিস চাও, যেমন এই সেলু স্যার, প্রামাণিক স্যার, তপন স্যার, ঠিক আছে, এই তিনজনের বইয়ে অনেক অনেক ম্যাথ দেওয়া আছে। তো এই বাকি তিনজনের বইয়ে যে ভার্সিটি কও ইঞ্জিনিয়ারিং কও এই কোশ্চেন গুলা যেগুলো আছে এগুলা কিন্তু মানে ভাগ ভাগ করে সাজায় দেওয়া আছে, ঠিক আছে, খুব সুন্দর করে সাজায় দেওয়া আছে। তো তোমাদের যাদের ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা এই যে প্রামাণিক স্যারের বইটা দেখতে পারো, বা শাহজাহান তপন, এক কথায় পরিচিত, ঠিক আছে? শাহজাহান তপন, প্রামাণিক বা সিলো, তিনটার মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো। বেশি চলে শাহজাহান তপন। শাহজাহান তপন লিস্টের মধ্যে এক নম্বরে আছে, সব থেকে বেশি চলে শাহজাহান তপন আর ইসাহাক। তো যারা মেডিকেল তারা ইসাহাকটা নিবা, আর যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং তারা তপনটা নিতে পারো। আর যদি এক্সট্রা ম্যাথ, অনেক বেশি ম্যাথ সলভ করতে চাও তখন প্রামাণিক স্যার বা সিলো স্যার এই দুইটা নিতে পারো, ঠিক আছে? দুইটার মধ্যে একটা নিতে পারো। তাহলে পদার্থবিজ্ঞান গেল প্রথম দ্বিতীয় পত্র। তারপর আসো উচ্চতর গণিত। উচ্চতর গণিতের এখানে দেখো কয়েকটা বই আছে, এসিউ আহমেদ, অক্ষরপত্র, কেতাবউদ্দিন, সিস্টেক। শুরুতেই বলি এই যে এসিউ আহমেদ স্যার যেটা, এই বইটা খুব চলে। আর তোমাদের যাদের টার্গেট মেইনলি ইঞ্জিনিয়ারিং তারা নিবা এই যে কেতাবউদ্দিন। কেতাবউদ্দিনের বইয়ে মনে করো যে অনেক অনেক বেশি ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, কঠিন কঠিন ম্যাথ দেওয়া আছে। তো তোমরা ম্যাথ প্র্যাকটিস করে মজা পাবা কেতাবউদ্দিন স্যারের বই, এটা যথেষ্ট কঠিন। কিন্তু তোমরা যারা ম্যাথ ভয় পাও, যারা মেডিকেল টার্গেট, ঠিক আছে, ম্যাথ এত বেশি লাগবে না, কোনো মতে এইচএসসি পার করতে চাও, তারা এই যে সিস্টেক পাবলিকেশন লাস্টে যেটা আছে এইটা নিতে পারো। এই সিস্টেক পাবলিকেশন সব থেকে সহজ করে দেওয়া আছে, ঠিক আছে, সূত্রগুলা ছক করে দেওয়া আছে, সব থেকে সহজ, সব থেকে সহজ দেওয়া আছে সিস্টেক পাবলিকেশন, সব থেকে সহজ। যাদের টার্গেট মেডিকেল তারা এটা নিতে পারো। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এসিউ আহমেদ, অক্ষরপত্র, কেতাবউদ্দিন। কেতাবউদ্দিনটা অনেকেই নেয় কারণ এখানে অনেক হার্ড প্রশ্ন, সব থেকে হার্ড প্রশ্ন দেওয়া আছে কেতাবউদ্দিন স্যারের বই। আর এই বইগুলো তোমরা চেষ্টা করবা, তোমরা যেখানে পড়ো নর্মালি প্রাইভেট পড়বা যেখানে, ওই প্রাইভেট টিচাররা যে বইটা পড়ায় সেই বইটা নেওয়ার, ঠিক আছে? প্রাইভেট টিচাররা যেটা পড়ায় সেই বইটা, এই ম্যাথের ক্ষেত্রে তোমরা ওইটা নেওয়ার চেষ্টা করবা। কারণ ম্যাথের ক্ষেত্রে এই তিন চারটা বই তো অনেক জায়গায় অনেকে পড়ায়, কারণ সবগুলাই প্রায় সেম। ম্যাথের ক্ষেত্রে সবগুলাই সেম, যে বায়োলজি, কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান এগুলা যেমন সার্বজনীন, কিন্তু ম্যাথের ক্ষেত্রে অনেকে অনেক বই পড়ায়। তো তোমার যেখানে প্রাইভেট পড়বা বা যেখানে পড়বা সেখানে যে বইটা পড়ায় তোমরা ওই বইটা ফলো করতে পারো। তবে যে একদমই ম্যাথ ভয় পাও সে সিস্টেক পাবলিকেশন, কারণ খুব সহজ করে দেওয়া আছে। আর যারা অনেক অঙ্ক পছন্দ করো তারা কেতাবউদ্দিন, ঠিক আছে, অনেক কঠিন কঠিন দেওয়া আছে। একই সাথে তোমার যে বোর্ড বইগুলো আছে এগুলোর সাথে এক্সট্রা তোমার কিছু বই লাগবে, ঠিক আছে? শুরু থেকেই তুমি প্র্যাকটিস করবা, ভার্সিটির প্রশ্নগুলো সম্পর্কে জানবা, এই জিনিসগুলো করার জন্য, তোমার সবার থেকে আগায় থাকার জন্য তোমার এই এক্সট্রা কিছু বই লাগবে, যেটা না হলেই না, ঠিক আছে, একবারে। কারণ এই দুইটা লাগবে, যে একটা হলো যে গাইড বা টেস্ট পেপার, এটা তোমার লাগবেই। তুমি একটা অধ্যায় পড়ার পর সেই অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন বা এমসিকিউ যখন সলভ করবা তখন গাইড বা টেস্ট পেপার লাগবে, ঠিক আছে? তখন গাইড বা টেস্ট পেপার লাগবে, মানে গাইড বা টেস্ট পেপার এটা মাস্ট। এরপরে আসো যে তুমি যে ভার্সিটি, তোমার তো অনেকের ইচ্ছা থাকে ভার্সিটি বা মেডিকেল যেখানে ইচ্ছা থাকুক, যার যেটা ইচ্ছা, তাদের ইচ্ছা থাকে যে আমি যে অধ্যায়টা শেষ করলাম এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন এই ভার্সিটিতে আসে একটু দেখি তো। আমার পছন্দের ভার্সিটি বুয়েট, বুয়েট এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন দেয় একটু দেখি। হ্যাঁ, মেডিকেল এখান থেকে কি কি প্রশ্ন দেয়। তো তারা সেই ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক একটা রাখবে, এটা মাস্ট, ঠিক আছে? এটা যারা রেগুলার স্টুডেন্ট, যারা একটু আগায় থাকতে চাও তারা এইটা মাস্ট লাগবে, একটা কোশ্চেন ব্যাংক।
তোমার ইচ্ছা যদি মেডিকেল থাকে তাহলে তুমি একটা মেডিকেল কোশ্চেন ব্যাংক কিনবা, একটা ভার্সিটি থাকলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিনবা, আর ইঞ্জিনিয়ারিং যদি টার্গেট হয় তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনবা। তো এখন তো অনেক কোশ্চেন ব্যাংক আছে, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কোন কোশ্চেন ব্যাংকটা নিব। শোনো, এখন এই উদ্ভাস, উন্মেষ, মেডিকেল এগুলার অনেক বই আছে, তবে এই জিনিসগুলা কি মনে করি যে জিনিসগুলো আসলে একটু মানে একটু বেশি বিস্তারিত দেওয়া আছে, আর ওখানে হয়তো কম করে দেওয়া আছে। তো তোমরা এমনি বাজারে যেগুলা কিনতে পাওয়া যায়, হ্যাঁ, এই যে জয়কলি কিনতে পাওয়া যায়, জয়কলি, তাই না? তো জয়কলির বইটা নর্মালি নিতে পারো। যাদের ইচ্ছা ইঞ্জিনিয়ারিং, এই যে বুয়েট সিরিজের বই পাওয়া যায়, বুয়েট গণিত, বুয়েট পদার্থবিজ্ঞান, হ্যাঁ, বুয়েট রসায়ন। তো যাদের টার্গেট ভার্সিটি, এই যে ভার্সিটি বিচিত্রা পাওয়া যায়, রসায়ন বিচিত্রা, এই বিচিত্রা। তো মেডিকেল যাদের টার্গেট, ওই মেডিকেলের কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। তাহলে এই কোশ্চেন ব্যাংক যেগুলো আছে এগুলা তোমরা নর্মালি বাজারে কিনতে পাবা জয়কলি, কিন্তু উদ্ভাস, উন্মেষ এদের বইগুলা নর্মালি তোমরা তো সব জায়গায় কিনতে পাবা না। তো তোমরা জয়কলির বই যথেষ্ট ভালো, তো জয়কলির বই নিতে পারো, ঠিক আছে? একটা বই রেখে দিলা, মানে কোশ্চেন ব্যাংক একটা রাখতেই হবে। যাদের টার্গেট দেখা যায় একসাথে যে তিনটায় কোপ দিবা, ঠিক আছে, ঢাবি, মেডিকেল, বুয়েট তিনটায় কোপ দিবা, তো তারা দুই তিনটা রাখতে পারো একসাথে, ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংক তোমার পাশে রাখতেই হবে। তবে এই জিনিসগুলো পড়বা কিন্তু যে কোনো একটা অধ্যায় শেষে, যখন অধ্যায় কোন একটা অধ্যায় শেষ হলো তারপর তুমি টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারে যায় তুমি এইচএসসির প্রশ্ন সলভ করবা, ঠিক আছে? অধ্যায় শেষ, তারপর যাবা টেস্ট পেপার, এইচএসসি, অধ্যায় শেষ, তারপর কই যাবা? অধ্যায় শেষ, তারপর যাবা টেস্ট পেপারে, টেস্ট পেপার, তারপর যাবা কই? কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? তাহলে প্রথমে অধ্যায় শেষ, তারপর অধ্যায়ের মধ্যে দেখবে যে অধ্যায়ের শেষে কিছু এমসিকিউ সিকিউ আছে, ওগুলা সলভ করবা। তারপর তুমি যাবা টেস্ট পেপারে, টেস্ট পেপারে অনেক প্রশ্ন পাবা, ওইটা যাবা। আর কোশ্চেন ব্যাংক। আর এই ক্ষেত্রে দেখো এই যে বিশেষ করে ম্যাথ, তোমাদের ম্যাথের কিন্তু গাইডটা লাগবেই। তুমি ম্যাথের যে বই কিনবা, তুমি যদি কেতাবউদ্দিনের বই কিনো তাহলে কেতাবউদ্দিনের সমাধানপত্র বাজার থেকে নিয়ে নেবা। কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট তুমি যে পদে পদে আটকায় যাবা, ঠিক আছে? তো একটা ম্যাথ আটকায় গেছো, ওই ম্যাথটা এখন সলভ করতে গেলে তুমি কার কাছে যাবা? তো তোমার হাতে যদি সমাধান থাকে, তুমি জাস্ট একটু দেখে নিলা ঠিক কোন জায়গাটায় আমার একটু ভুল আছে, ঠিক আছে? তাহলে ওই জায়গাটা তাড়াতাড়ি করে দেখে নিলাম। তার মানে এই যে উচ্চতর গণিতের ক্ষেত্রে তোমরা জাস্ট যে বইটা কিনবা ওইটার কি সমাধান নেবা। আর পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলার ক্ষেত্রে গাণিতিক পদার্থবিজ্ঞান পাওয়া যায়, ঠিক আছে? ওখানে একসাথে তোমার হয়তো একটা বই কিনছো, তিন চারটা বই কিনতে পারো নাই, কিন্তু এই গাণিতিক পদার্থবিজ্ঞানে তিন চারটা বইয়ের প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো এই রসায়ন আর পদার্থ এগুলোর ক্ষেত্রে কি নিতে পারো? এগুলোর ক্ষেত্রে নিতে পারো গাণিতিক, গাণিতিক বাজারে দেখবা যে অনেক আছে, এগুলা একটা করে বই নিতে পারো, ঠিক আছে? পদার্থ রসায়নের ক্ষেত্রে গাণিতিক নিতে পারো, সাথে টেস্ট পেপারও রাখতে পারো। গাণিতিকে অনেক ম্যাথ আছে, তিন চারটা রাইটারের বই আছে, কিন্তু টেস্ট পেপারে শুধু বোর্ড বোর্ড প্রশ্ন আছে, ঠিক আছে? আর এই একটা কোশ্চেন ব্যাংক রাখবা, যার যেটা টার্গেট। কারো ভার্সিটি থাকলে সে ভার্সিটি কোশ্চেন ব্যাংক রাখবা, কেউ ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক রাখবা। কারো যদি নতুন কেনার সমস্যা না থাকে তাহলে পুরাতন কিনবা। আমি নিজে কিন্তু সব বই পুরাতন কিনছি। আমি শুধু এই যে বায়োলজি, উচ্চতর গণিত এই বোর্ড বইগুলা কিন্তু একটা করে নতুন কিনছি, বাকি সব বই আমার ছিল পুরাতন, ঠিক আছে? তো তোমরা পুরাতন কিনবা। তাহলে বই সম্পর্কে এগুলা গেল, ঠিক আছে? তাহলে আমরা আবার যাই যে এইচএসসি 26 ব্যাচ কি করবা। তাহলে বই কিনা আমাদের কমপ্লিট, ঠিক আছে? বই কার কি এটা বুঝে গেছো। এবার দেখো পড়ালেখার সুন্দর পরিবেশ একটা রাখবা। হয়তো তুমি বাইরে একটা মেসে থাকো বা হোস্টেলে থাকো, ঠিক আছে? তোমরা কলেজ তো ম্যাক্সিমাম বাসার বাইরে করো। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে ম্যাচটা সিলেক্ট করবা সেই ক্ষেত্রে মানে একটা ভালো একটা ম্যাচ সিলেক্ট করবা যেখানে, হ্যাঁ, যে আমি প্রথমে যে ম্যাচ সিলেক্ট করছিলাম সেখানে আমার যে রুমমেট, সেই রুমমেট মনে করো যে খুব একটা ভালো না, ঠিক আছে? নেশা পানি খাইতো, সারাদিনই করতো, মাঝে মধ্যে আমার পড়ার জন্য বের হওয়া লাগতো, বাইরে যাওয়া লাগতো, ঠিক আছে? শান্তি মতো পড়তে পারতাম না। তো এই সমস্যাগুলো কিন্তু আমি ফেস করছি। তো এই জন্য তোমরা একটু দেখে শুনে তোমরা ম্যাচ বা হোস্টেল সিলেক্ট করবা। যারা বাসায় থাকো তাদের তো সমস্যা নেই, কিন্তু যারা বাইরে থাকো তারা ম্যাচ একটু ভালো বন্ধুদের সাথে নিবা, রুমমেট যেন ভালো হয়, এই জিনিসগুলো একটু সিলেক্ট করবা, ঠিক আছে? শান্তি মতো যেন পড়তে পারো। কেউ সিঙ্গেল রুম নেয়, কেউ সিঙ্গেল রুম নেয়, কেউ ডাবল রুম নেয়, ট্রিপল রুম নিও না, ঠিক আছে? সর্বোচ্চ যাদের যদি টাকা পয়সার সমস্যা থাকে তারা ডাবল রুম নিবা, মানে দুইজন থাকবে একসাথে। আর যদি সমস্যা না থাকে তাহলে সিঙ্গেল রুম নিবা, কারণ সিঙ্গেল রুমে নিজের মতো সবকিছু সাজাইতে পারবা, ঠিক আছে? সারাদিন পড়ালেখা করতে পারবা। এরপর আসো 3 নাম্বার, যে প্রাইভেট পড়া। এবার একটা কথা আসো যে, আচ্ছা, এই যে বই কিনে ফকির হয়ে যাবে একজন বলছো, শোনো, ওই যে বোর্ড বইগুলো নতুন কিনো, বাকিগুলো পুরাতন কিনো। বাকিগুলো যদি এখন কিনতে না পারো সমস্যা নেই, 1-2 মাস পরে কিনো, আস্তে আস্তে কিনো, বুঝছো? আমি এরকম প্রত্যেক মাসে একটা একটা করে বই কিনতাম, 200-300 টাকা আমার একটা করে বই যাইতো, ঠিক আছে?
বুয়েট পদার্থবিজ্ঞান কিনছিলাম মাত্র 300 টাকায় তখন। তার 15-20 দিন পর আমি যখনই টাকা পাইতাম তখনই বই কিনতে যেতাম, ঠিক আছে, অন্য কোনো খরচ নেই, সব বই কিনে রাখতাম। তো এরকম 150-300 টাকা, যারা যারা শহর এলাকায় পড়ো, শহরে দেখবা যে পুরাতন বইগুলা পাওয়া যায়। তো এই পুরাতন বইগুলা কিনবা, ঠিক আছে, জাস্ট 1 বছর পুরাতন। নতুন বই কিনা লাগবে যাদের সামর্থ্য নাই, পুরাতন বইগুলা কিনবা, ঠিক আছে। তারপরে আসে যে প্রাইভেট পড়ায়। শোনো, তোমরা এতদিন স্কুলে পড়ছো, স্কুলে তোমাদের রেগুলার ক্লাস হয়েছে, কিন্তু কলেজটা কিন্তু আসলে এমন না, বুঝছো, কলেজটা কিন্তু এমন না। আচ্ছা, তো কলেজে তোমার কি হয়, কলেজের টিচার গুলা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ক্লাস নেয় না। আরেকটা কথা, যে কলেজে যে স্টুডেন্টরা পড়ে ওরা কিন্তু নর্মালি কলেজে বেশিরভাগ যায় না। বেশিরভাগ সরকারি কলেজে খোঁজ নিয়ে দেখবা যে স্টুডেন্ট গুলা কিন্তু কলেজে তো যায় না। কারণ কি জানো? কারণ এই যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট, সাথে আরো সাবজেক্ট আছে। হ্যাঁ, সারাদিন তোমার 2টা 3টা প্রাইভেট থাকে। মানে তুমি কেমনে যাবা? তোমার কলেজ যাওয়া তোমার সময় নষ্ট মনে হবে, ওখানে সময় নষ্ট। তো ম্যাক্সিমাম ওরা বাসায় থেকে পড়াশোনা করে, ঠিক আছে, এই জন্য কলেজ যায় না। তো এই জন্য ওরা পড়ে কোথায়? ওরা প্রাইভেটে। তুমি কলেজে একটা স্যার গেলা, অমুক স্যার একটা অধ্যায় পড়াইলো, একটা অধ্যায়ের একটা টপিক পড়াইলো, পরের দিন দেখবা যে অন্য একটা স্যার আরেকটা অধ্যায়ের আরেকটা টপিক পড়াইতেছে, ঠিক আছে। কলেজে তো একটা সাবজেক্টের একাধিক স্যার থাকে। তাইলে তোমার যে একটা সিকোয়েন্স অনুযায়ী তুমি যে শেষ করবা, তুমি কিন্তু এটা পারো না, ঠিক আছে, তুমি কিন্তু এটা পারো না। এই জন্য কলেজে যাওয়া মানে জাস্ট এই যে একদিন এটা পড়া আরেকদিন ওইটা পড়া, জাস্ট তোমার সিকোয়েন্স অনুযায়ী পড়াবে না, এটা তোমরা পড়াবে প্রাইভেটে। তো এই জন্য তোমরা যারা হয়তো অফলাইন প্রাইভেট পড়া অফলাইন পড়বা, নাহলে অনলাইন যারা বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে কোর্স কিনছো সেই কোর্স অনুযায়ী পড়বা, ওখানে ধারাবাহিকভাবে পড়বা, ঠিক আছে। তবে যেখানেই প্রাইভেট পড়ো খুব মনোযোগ দিয়ে এটা পড়বা, প্রাইভেটের পড়া ঠিকঠাক ভাবে শেষ করবা, যেটা পড়াবে। একটা সাবজেক্টের জন্য 2-3 জায়গায় প্রাইভেট নিয়ে 2-3 জায়গায় দৌড়াদৌড়ি কখনোই করবা না, যেটা শহরের বাচ্চারা করে, ঠিক আছে। ওরা একটা সাবজেক্ট দেখবা যে অনলাইন একটা কোর্স নিছে, অফলাইন একটা ভাইয়া পড়ায়, হ্যাঁ, বাসায় এসে আরেকটা ভাইয়া পড়ায়। তো এতগুলাতে দৌড়াদৌড়ি সেম একটা জিনিস। দেখা যায় যে পদার্থ প্রথম পত্রের 3 অধ্যায় একটা ভাইয়া পড়াইতেছে, 5 অধ্যায় আরেকটা ভাইয়া পড়াইতেছে, ঠিক আছে। হ্যাঁ, আবার কলেজে দেখা যায় 8 অধ্যায় পড়াইতেছে, কোনো দরকার নাই। তুমি জাস্ট একজনের কাছে একটা অধ্যায় পড়ো, ঠিক আছে, একটা অধ্যায় শুরু থেকে লাস্ট পর্যন্ত পড়ো। তো কখনোই তোমরা 2-3টা কোর্সে চাইলে ভর্তি হইতে পারো, ক্লাসগুলা রেকর্ড থাকে, তোমরা লাস্টে দেখতে পারো। কিন্তু তোমরা যে আগাবা, একটা বই যে শেষ করবা অনলি একটা স্যারের, ঠিক আছে, একটা টিচারের ফলো করে তোমরা বই শেষ করবা, তা না একটা স্যারের বই শেষ করলা, এখন তোমার মনে হতে পারে যে আরেকটা স্যার দেখি তো সে এক্সট্রা কিছু পড়ায় কিনা। তো সেই ক্ষেত্রে তার হয়তো ক্লাস ব্যাচের বা কোর্সের ক্লাস রেকর্ড থাকবে, তো তোমরা পরে খুব স্পিড দিয়ে ক্লাসগুলো দেখে নিলা, সে এক্সট্রা যা পড়াচ্ছে তা তোমরা কি নোট করে নিলা। এটা হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু এই যে 3 জায়গায় দৌড়ানি, একটা বই শেষ করবা এই জন্য 3টা অধ্যায় একসাথে পড়তেছো, সুন্দর করে হবে না। ওই যে বললাম পড়ার নিয়ম, একটা স্যারের কাছে পড়বা, একটা অধ্যায় শেষ হবে, ওইটা নিয়ে তুমি বোর্ড প্রশ্ন সলভ করবা, ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করবা, এই জিনিসগুলো করবা, ঠিক আছে। তাহলে আমি বললাম যে প্রাইভেট প্রাইভেট পড়বা যে কোনো একটা একজনের কাছে, ঠিক আছে, মানে একজনের কথা মতো বইগুলো তুমি শেষ করবা। বাকিদের ক্লাসে তুমি ভর্তি হইতেও পারো, নাও হইতে পারো, বাট হইলেও তুমি সবগুলোরে ফলো করবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো যে নিজের ক্যাপাবিলিটি চিন্তা করে টিচার সিলেক্ট করা, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। দেখো, এমন হবে যে তুমি তোমার শহরে যাবা, শহরে দেখবা যে একটা স্যার খুবই ফেমাস, তার কাছে মনে করো ওই যে সবাই নাম শুনে আসছে যে অমুক স্যার, হ্যাঁ, যে ওই কলেজের যে অমুক স্যার খুবই বিখ্যাত, তার কাছে একদম সব ব্যাচ গুলা পড়ে, সবাই পড়ে তার কাছে, তো তার কাছে গেলা। তো আমি এরকম পড়ছি। তো তার কাছে যায় দেখি যে ছোট্ট একটা রুম, শহরে স্যাররা বাসা ভাড়া নিত, ছোট্ট একটা রুমে দেখতাম যে মানে এক রুমে একটা বেঞ্চে 7 জন করে বসা লাগতো, মানে এত কষ্ট। প্লাস সে সময় দেখতো জাস্ট 40 মিনিট শেষ হবে, সাথে সাথে সে শেষ করতো, খুব তাড়াতাড়ি পড়া শেষ করতো। মাস নিতে মনে করি যে 800-1000 টাকা। তো সবাই তার কাছে দৌড়ায়। তো তোমার এটা চিন্তা করা লাগবে যে তোমার ক্যাপাবিলিটি, তুমি এত কষ্ট করে পড়বা, এখন তুমি হয়তো একটু কমও বুঝতে পারো, তুমি হয়তো একটু সময় নিয়ে বুঝতে পারো, কিন্তু সবাই ওইভাবে পড়াবে না। তাই সবাই যেখানে দৌড়াইতেছে তুমি কিন্তু সবার দেখা থেকে সেখানে দৌড়াবা না। তুমি দেখবা যে তুমি কেমন পারো, তোমার পারা অনুযায়ী তোমার কোন স্যার ই করবে। অথচ আমার অনেক বন্ধু দেখবা যে এমন একটা স্যারের কাছে পড়ে যেই স্যার অনেক ভালো পড়ায়, কিন্তু সে অত বিখ্যাত না, সময় টময় দেয় না। তো সেই অনুযায়ী অনেক ভালো পড়ায়, তো তারা দেখা যায় আরামে ওই স্যারের কাছে অনেক সুবিধা নিয়ে ভালো পড়তে পারে। হ্যাঁ, সময় নিয়ে বুঝতে পারে, তাদের কোনো সমস্যা হইলে সে যায় কি করতে পারে, সমাধান করতে পারে। তো এরকম, তো তোমরা টিচার আগে খোঁজ খবর নিবা যে সব দিক দিয়ে মানে ভালো, এরকম খোঁজ খবর নিয়ে তোমরা যাবা। আর তুমি কিরকম স্টুডেন্ট, ঠিক আছে, ওই যে অনেক ব্যাচে পড়তেছে অনেক ভালো স্টুডেন্ট, মাঝখানে থাকলা, স্যারের প্রশ্ন করতে পারলা না, বাসায় একটা জিনিস আটকায় গেলা, স্যারের প্রশ্ন করতে পারলা না, ঠিক আছে। তো ওই জিনিসটা তোমার গ্যাপ কিন্তু গ্যাপই থাকে গেল। তো
তো সেই অনুযায়ী এই জন্য তোমাদের কি ভালো, যার কাছে তুমি তোমার সব সমস্যার সমাধান পাবা, ভালো বুঝবা, তো তার কাছে পড়বা, ঠিক আছে? তো টিচারটা সিলেক্ট করা গুরুত্বপূর্ণ। তো সেই অনুযায়ী তোমরা নর্মালি বেস্ট টিচারের কাছে ব্যাচ করতে পারো, বা এই যে কোনো এক তোমরা যদি মানে শহর এলাকায় পড়ো তাহলে অনেক ভাইয়া থাকে, তো ভাইয়া একসাথে দেখবা যে 5-6 জন নিয়ে কোনো ব্যাচ করে। তো সেইটা যদি তোমাদের রিজনেবল প্রাইসের মধ্যে থাকে, যে টাকা মনে করো যে একটু কম, হ্যাঁ একটু কম সম পড়তেছে, তো ওইটা সব থেকে ভালো হয়। কারণ এখনকার দেখবা যে ভাইয়ারা যারা পড়ায় ওরা মনে করো সময় নিয়ে পড়ায়, ঠিক আছে? এখনকার বলতে গেলে যে স্যারেদের যুগ নাই, তো সবাই মেনলি ভাইয়াদের কাছে পড়ে, কারণ ভাইয়ারা খুব তাড়াতাড়ি শেষ করে, সময় নিয়ে পড়ায়, প্লাস তোমার সমস্যাগুলো শুনবে, ঠিক আছে? তোমার সমস্যাগুলো সব শুনে সমাধান করবে। কিন্তু অন্যরা এগুলা করবে না, তুমি যখন তখন করবা, তুমি একটা স্যারের কাছে পড়ো, তুমি এখন একটা আটকায় গেলা, তুমি স্যারের কল দিয়ে কিন্তু সবকিছু শুনতে পারবে না, সে অনেক ব্যস্ত। তো সেই ক্ষেত্রে তোমার ভাইয়ারা কিন্তু এই জিনিসগুলো সমাধান দেবে, ঠিক আছে? তো এই জন্য টিচার সিলেক্ট করার ক্ষেত্রে সবসময় দক্ষ অভিজ্ঞ এমন কোনো ভাইয়া সিলেক্ট করবা, মানে এটা ভালো হয় যদি টাকা কমের মধ্যে তোমরা কয়েকজন বন্ধু মিলে পড়তে পারো, ঠিক আছে? বা অনলাইনে তোমরা পড়তে পারো, দেখবে যে অনলাইনে অনেক কোর্স আছে, বড় বড় প্ল্যাটফর্ম আছে বা ছোট প্ল্যাটফর্ম আছে, এগুলা খোঁজ নিয়ে দেখবা যে কে ভালো পড়ায়, ঠিক আছে? যেখানে প্রশ্ন করার সুযোগ থাকে, সব সমস্যার সমাধান করার সুযোগ থাকে, তো এইরকম কোর্স সিলেক্ট করবা, ঠিক আছে? জাস্ট আসলো ক্লাস নিয়ে গেল এরকম না। অনেক ছোট ছোট প্ল্যাটফর্মে দেখবা যে তোমাদের এরকম সময় নিয়ে বোঝায়, তোমরা যদি ইনবক্স করো, তোমরা কোনো সমস্যা বলো, তাহলে তারা বলে। তো এইটা তুমি কোনো টিচার কত ভালো সেইটা দেখার দরকার নেই, তুমি তার থেকে কতটা নিতেছো এইটা দেখার দরকার, ঠিক আছে? তুমি তার থেকে কতটা ভালো নিতে পারতেছো ওইটা দেখবা। তারপর আসছে পড়ার রুটিন বানানো। তো এই রুটিনটা তোমরা ওই যে ঘন্টা অনুযায়ী বানাইতে পারো, নর্মালি ওই যে 8টা থেকে 8:30 বায়োলজি, 9:30 থেকে 10টা। তো আমি কখনোই বলতে গেলে যে এরকম রুটিন আসলে সাপোর্ট করতাম না, ঠিক আছে? আমার জীবনে কোনোদিন এরকম রুটিন ছিল না যে 9টা থেকে 10টা আমি এটা পড়বো, 10টা থেকে 12টা। তো তোমরা রুটিন গুলা বানাইতে পারো কিভাবে জানো? তোমরা নর্মালি রুটিন বানাইতে পারো, দেখো তোমরা এই যে একটা একটা দিন রে নর্মালি 4 ভাগে ভাগ করতে পারো। দেখো নর্মালি আমি যেমন করতাম যে সকাল থেকে যেহেতু তোমাদের এই সাবজেক্ট গুলো বড়, যেমন তুমি যদি ম্যাথ করতে বসো দেখবে যে তোমার 3 ঘন্টা টাইম কিন্তু শেষ, 2-3 ঘন্টা টাইম শেষ। আর তোমার তো সবসময় এনার্জি থাকবে না। তো তোমার কিন্তু দেখবা যে হয়তো সকালে হয়তো একটা প্রাইভেট আছে, 10টার দিকে একটা প্রাইভেট আছে। তুমি সকাল থেকে দুপুরের একটা একটা টাইম সিলেক্ট করো, যে সকাল থেকে দুপুর দুপুরের যে আজান দেয় ওই আজান পর্যন্ত, ঠিক আছে? মানে সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত একটা, দেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা, দেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা, এরকম, ঠিক আছে? তো একদিনে তুমি যদি 3টা মেজর সাবজেক্ট পড়তে পারো, প্লাস এগুলোর মাঝখানে তুমি 30 মিনিট সময় বের করবা আইসিটি বা বাংলা এটা পড়ার জন্য, কিন্তু তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 3টা সাবজেক্টই একদিনে পড়তে পারো, এটা তুমি অনেক, ঠিক আছে? 3টা সাবজেক্ট যদি একদিনে পড়তে পারো, তো সেই অনুযায়ী তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত ভাগ করলা। তবে এই সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার কিন্তু অনেক কাজে থাকতে পারে, তোমার বাজারে যাওয়া লাগতে পারে, ঠিক আছে? তোমার চুল কাটা যাওয়া লাগতে পারে। তো এইগুলো আমরা বাদ দিলাম, কারণ সকাল থেকে দুপুর তুমি একটা সাবজেক্টে সময় দিবা, ঠিক আছে? একটা সাবজেক্টে সময় দিবা, তোমার সব কাজ বাদ দিয়ে, তোমার একটা হয়তো প্রাইভেট আছে ওইটা বাদ দিয়ে, তোমার খাওয়া দাওয়া আছে ওইটা বাদ দিয়ে, তোমার বাজারে যাওয়া আছে ওইটা বাদ দিয়েও তুমি একটা সাবজেক্ট সকাল থেকে দুপুরের মধ্যে এক্সট্রা নিজে নিজে পড়বা। তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সাবজেক্ট পড়বা, দেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তুমি পারলে 2টা সাবজেক্ট পড়তে পারো, ঠিক আছে? একটা নন মেজর সাবজেক্ট পড়বা, একটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তবে এগুলা প্রত্যেকটাই মিনিমাম তোমার 1.5 থেকে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলা নর্মালি পড়বা, চিন্তা করবা, অন্য বই মিলাবা, মানে সময়। তো তুমি যদি নর্মালি এরকম মানে অনুযায়ী সকাল দুপুর বিকাল রাত এই অনুযায়ী ভাগ করো, ওইটা হবে বেশি সুবিধা, ঠিক আছে? কারণ ওই ঘন্টা অনুযায়ী আসলে কেউই ফলো করতে পারে না, যে 9টা থেকে 9:30, 10টা থেকে 10:30, ওটা ফলো করতে পারে না, পরে আরো তোমাদের মানে মন মেজাজ নষ্ট হয়ে যায়, ঠিক আছে? পড়ালেখার প্রতি উঠে যায়। তো তোমরা এরকম একটা রুটিন বানাও, যে যেভাবে সুবিধা একটা রুটিন বানাও। তবে একটা কথা বলছি যে দিনে 3টা মেজর সাবজেক্ট পড়বা, 3টা মেজর সাবজেক্ট, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 4টার মধ্যে 3টা প্রতিদিন পড়া লাগবে, ঠিক আছে? 3টা প্রতিদিন পড়া লাগবে মেজর সাবজেক্ট। তোমাদের তো প্রাইভেট থাকবে সাবজেক্ট, তো দিনে 3টা মেজর সাবজেক্ট পড়বা, আর সাথে তোমার অন্য বাংলা ইংরেজি যেদিন প্রাইভেট থাকবে। তবে বাংলা ইংরেজি যেটা প্রাইভেট থাকবে ওই দিন ওই প্রাইভেটের পড়াটা পড়ে নেবা, ঠিক আছে? ওগুলো এক্সট্রা করে পড়ার দরকার নেই। বা বাংলা তো প্রাইভেট পড়বে না, তবে বাংলা তোমরা ওই যে মনে করো যে 2 দিন বা 3 দিনে একদিন পড়লেই হবে, ঠিক আছে? তোমরা কিন্তু শুরু থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই জিনিসগুলোরে ফুল ফোকাস করবা। তোমাদের টার্গেট থাকবে এগুলোর সিলেবাস শেষ করা, বাকি জিনিসগুলো সিলেবাস শেষ করতে এত সময় লাগবে না, বুঝছো? কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রতিদিন 3টা সাবজেক্ট পড়া থাকেই। বাকি বাংলা তুমি 2 দিন বা 3 দিনের মধ্যে একদিন পড়বা, তেমনি ইংরেজিও 2 দিনের মধ্যে একদিন পড়বা,
হ্যাঁ, আইসিটিও 2 দিনের মধ্যে একদিন করবা, কিন্তু এগুলা প্রতিদিন 3 দিন করে সময় দিতে হবে, আর একটা সাবজেক্ট মিনিমাম 2 ঘন্টা সময় দিতে হবে তোমার নিজের, প্রাইভেট কলেজ বাদ দিয়ে। তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝে যাবা। তোমরা যারা পড়ো, বন্ধু বান্ধব ভালো থাকবে, তারা দেখবে যে ওরা এরকম করতেছে। আচ্ছা, তারপরে রেগুলার পড়ালেখা করে, এই যে যেটা বললাম যে 3টা সাবজেক্ট একদম রেগুলার পড়া। তুমি নিয়ত করবা যে প্রতিদিন আমি 3টা বই হাত দেব, ঠিক আছে? না হলে কখনোই পাবা না। এগুলা যে মোটা মোটা বই তোমরা দেখবা, সময় কিন্তু খুবই কম, ঠিক আছে? তার মধ্যে তোমাদের ফুল সিলেবাস 26 ব্যাচের। আমি 25 ব্যাচ নিয়ে কথা বলবো একটু পরে, যে এটার পরেই 25 ব্যাচ নিয়ে কথা বলবো। তাহলে রেগুলার পড়ালেখা করবে, এটা রেগুলার। তো দেখো, তোমার রেগুলার পড়ালেখা করাটা সহজ হবে কিভাবে জানো? দেখো, তুমি যদি একটা ভালো কিছু বন্ধুর সাথে থাকো। আমি নিজেই মনে করো যে অনেক পড়তাম, ধরতে গেলে সারাদিনই পড়তাম। তো আমি তো আগে এমন ছিলাম না। আর এই পড়ালেখাটা আমার কিন্তু একটু চাপও দেয় নাই, ঠিক আছে? আমার যে কষ্ট হইতেছে পড়তে, এটা কখনোই মনে হয়নি। কারণ কি, আমার ওই যে ভালো বন্ধু বান্ধব যেগুলো ছিল, ওরা সবসময় আমি দেখতাম ওরা পড়ালেখার মধ্যেই থাকতো, আমি ওদের সাথে থাকতাম, অটোমেটিক হয়ে গেছে। তো তোমরা একটা ভালো বন্ধু, এই যে দেখো, এই যে নিচে আমি 8 নাম্বার পয়েন্টটা বলতেছি, ভালো একটা বন্ধু যারা পড়ালেখা নিয়ে সিরিয়াস, তোমার বন্ধুদের বলবা যে তোর টার্গেট কি, বুয়েট, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং। তো যাদের যাদের টার্গেট দেখবে যে বড় বড়, ঠিক আছে, যারা যাদের যাদের টার্গেট বড় বড়, তাদের সাথে থাকবা, তাদের সাথে সবসময় থাকবা, দেখবা যে অটোমেটিকলি পড়ালেখার মধ্যে চলে আসছে, ঠিক আছে? তো ভালো বন্ধু অবশ্যই তোমার সিলেক্ট করতে হবে, বাইরের সময় কম দিতে হবে। ইন্টার লাইফ 2 বছর কষ্ট করলে বাকি জীবন কি ইনশাল্লাহ ভালো থাকবা। তো ইন্টার লাইফ কষ্ট করতেই হবে, ঠিক আছে? এইটা ধরে নাও। 2টা বছর পার করো এইভাবে, পড়ালেখার অভ্যাস করো, দেখবে যে অভ্যাস হয়ে যাবে। তোমার যদি অভ্যাস হয়, তখন দেখবে যে তোমার আর এই মনে হইতেছে না। তোমরা এই যে এখন যারা বলতেছো আমি পড়তে পড়তে ঘুমাই যাই, তুমি বিশ্বাস করো, তুমি 10 থেকে 15 দিন খেলে এরকম একটু একটু বাড়াও, একটু নিজে নিজে পড়ালেখা একটু বাড়াও, ভালো বন্ধুদের সাথে থাকো, ভালো একটা গাইডলাইনের মধ্যে থাকো, দেখবা যে তোমার অভ্যস্ত হয়ে গেছো, ঠিক আছে? পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছো। তো তুমি যে কম পড়ো এটা নিয়ে কখনোই চিন্তা করো না, টেনশন করো না। শোনো, তোমরা অনেকেই এখন কম পড়ো, এটা নিয়ে তোমরা এখন চিন্তা করতেছো। তুমি যে এই চিন্তাটা করবা, এটা কিন্তু তোমার এক ধাপ পিছিয়ে ফেলবে। এই যে আমি ভাবতেছি আমার এখন পড়ালেখা হইতেছে না, দেন আমি অটোমেটিকলি ধরে নিচ্ছি যে আমি পিছায় আছি, আমি পিছায় গেছি, আমার দ্বারা কিছু হবে না। তো এটা ভাবা যাবে না। তুমি যে পিছায় আছো এইটা তুমি মনে করবা না, ঠিক আছে? এইটা ভুলে থাকবা সব সময়। তুমি পিছায় আছো এটা তুমি ভুলে থাকবা, তুমি চেষ্টা করবা আশেপাশে বন্ধু বান্ধব কি আছে তার সাথে থাকার। তুমি কতটা পিছায় আছো, ই করছো, এগুলা ভাবলে তুমি আরো কি চিন্তায় পড়ে যাবা। তো এটা দেখার দরকার নাই, ভালো করার চেষ্টা করো। তাহলে গেল। এবার দেখো যে অভিজ্ঞ যে জায়গায় গাইডলাইন দিবে এমন একজনের সংস্পর্শে থাকা। আচ্ছা, এইটা আমি কেন গুরুত্ব বলছি দেখো, এইটা যে কোনো কেউ হইতে পারে, তোমার একটা ভালো বন্ধু হইতে পারে, তোমার কোনো সিনিয়র ভাই হইতে পারে, তুমি যার কাছে প্রাইভেট পড়ো সে হইতে পারে। দেখো, তোমার পড়ালেখা এরকম হইতেছে, তুমি গত 3 দিন ধরে হয়তো একটা সাবজেক্ট পড়তেছো না, পারতেছো না, বা তোমার ভালো লাগতেছে না, ঠিক আছে, তোমার ঘুমের পরিমাণ বেড়ে গেছে, তুমি দিন একটু কম পড়তেছো, কোনো সমস্যা হইতেই পারে। তো এই বিষয়ে তোমার কোনো সিনিয়র ভাই যারা থাকবে, যারা একটু জানে, বা তোমার ভালো যে বন্ধু, তো তার থেকে তুমি পরামর্শ নিতে পারো যে দোস্ত, আমি তো এই বইটা মানে এতটা বেশি পড়তে পারতেছি না, বা আমার এরকম সমস্যা হইতেছে। হ্যাঁ, আমি তো ওই স্যারের প্রাইভেটে বুঝতেছি না। তো আমি তো নর্মালি এই 3 মাস চলে গেল, আমি তো কেবল 2টা অধ্যায় পড়ছি। তো আমার কি ঠিক আছে, না আমি কি এখনো পিছায় আছি? তো তুমি কিন্তু তার থেকে এটা শুনতে পারো, ঠিক আছে? যে বুঝবে যে আমার তো এখন 3 মাস সময় চলে গেছে অলরেডি, কিন্তু আমি তো কেবল একটা অধ্যায় পড়ে আছি, ঠিক আছে? এই যে তোমরা যখন এসএসসি পরীক্ষা দিতা, তখন তুমি মাঝে মধ্যে, যখন অলরেডি পরীক্ষার 30 মিনিট পার হয়ে যেত, 30 মিনিট পার হয়ে যাওয়ার পর তুমি তোমার পাশের বন্ধুরে বলতা যে বন্ধু, কয় নাম্বার সিকিউ লিখতেছিস, কয় নাম্বার সিকিউ? তুমি দেখতে যে ওই 3 নাম্বার সিকিউ লিখতেছে, তুমি বলতো আল্লাহ, আমি তো কেবল একের ঘ লিখতেছি। তো তখন কিন্তু তোমার মধ্যে টেনশন আসে যেত, আল্লাহ, আমি একের ঘ, কিন্তু ওর তো অলরেডি 2টা সিকিউ শেষ। তো তুমি কিন্তু তখন তাড়াতাড়ি খুব স্পিডে পড়ালেখা করতা। তো এই রোলটাই তোমার অভিজ্ঞ, মানে নর্মালি কোনো সিনিয়র ভাই, বা ভালো কোনো বন্ধু, বা কোনো টিচার, যার সাথে তুমি ফ্রেন্ডলি, যার সাথে তুমি সবকিছু শেয়ার করতে পারো তোমার অবস্থা, তো তাদের একজন থাকা উচিত, ঠিক আছে? তো এইটা যাদের থাকে না, তারা দেখবা যে আমি অনেক স্টুডেন্ট পাইছি যারা ওই যে ইন্টারে দেখবা যে এই যে এখন বলে লাস্ট মোমেন্টে হলো যে ভাইয়া, এই যে ওয়ান শট ক্লাস করে, যে ভাইয়া আর মাত্র তো 1 মাস আছে, আমার তো সিলেবাস সবই বাকি। তো এই পাবলিক গুলা তারা, বুঝছো, যে যারা কখনোই নিজের অবস্থা ওই যে অতটা বেশি ভাবে নাই, নিজের অবস্থা ভাবে নাই, অন্যদের সাথে গল্পও করে নাই যে তোর কি অবস্থা, আমার কি অবস্থা, এই জিনিসগুলো ওরা কখনোই ভাবে নাই, বুঝছো? তো তারা যদি বন্ধু বান্ধবের সাথে রেগুলার যদি কমিউনিকেশন করতো, ঠিক আছে, নিজের অবস্থাটা বুঝতো, তাহলে তারা ঠিকই করতে পারতো। কিন্তু তারা ওই যে সবসময় নিজে যেটা আছে ওই অবস্থায় চলছে চলছে চলছে, লাস্টে দেখবা যে ওরা এমন ভাবে নিচে পড়ে গেছে, আর উঠতে পারতেছে না, ঠিক আছে? তো এটা কখনোই যেন না হয়। ভালো বন্ধু বান্ধব বা সিনিয়র কেউ, যে তোমার সব সময় ভার্সিটিতে পড়ে বা করে, এরকম একজন সাথে পাওয়া অনেক একটা ভালো বিষয়, ঠিক আছে? শুরু থেকে চেষ্টা করবে এরকম কোনো ভাই বা সাথে বন্ধুত্ব রাখা। এরপর আসো নিজের গোল সিলেক্ট করা। আচ্ছা, এই যে মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, এখন তোমরা যারা
নর্মালি ভর্তি মানে কেবল কলেজে ভর্তি হইলা, তাদের অনেকে বলতে পারো যে আমার এই বুয়েট তো অনেক ভালো পোলাপানরা পড়ে, আমি তো বুয়েটে পড়বো। বা অনেকে বলবো এই মেডিকেল মেডিকেল ডাক্তার হওয়া লাগবে, মানে মানুষের সেবা করা লাগবে, আমার তো ডাক্তারই হওয়া লাগবে, আমি তো মেডিকেল। বা আমি তো ভালো স্টুডেন্ট, আমি ভার্সিটি। শোনো, এখন তোমরা যেটা তোমাদের মাথায় চিন্তা আসতেছে এগুলো হলো আবেগ, বুঝছো? তো তোমরা এইটার জন্য মোটামুটি একটু সময় নেবে। যেমন আমি যখন কলেজে ভর্তি হই তার 6 মাস পর্যন্ত আমি কিন্তু কোনো কিছুই বুঝি নাই, ঠিক আছে? কলেজে ভর্তি হওয়ার 6 মাস পর আমার অনেক বন্ধু বান্ধব অলরেডি গোল সিলেক্ট করে ফেলছে, কিন্তু আমি গোল সিলেক্ট করতে পারি নাই যে আমি কোন দিকে যাব। 6 মাসের পর আমি আস্তে আস্তে দেখলাম যে না, আমার তো বেশি আগ্রহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে? ফিজিক্স আর ম্যাথ এই জিনিসগুলোর প্রতি আমার বেশি আগ্রহ, তাহলে আমার ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়া উচিত। তো তুমি এই জিনিসটা একটু সময় নিয়ে বুঝবা, ঠিক আছে? তো এইটা দেখা যায় তুমি এইচএসসি পড়তেছো, তোমার 5 থেকে 6 মাস চলে গেছে অলরেডি, কিন্তু তুমি এখনো মানে কনফিউজ আছো, তাহলে তখন তোমার সমস্যা, তখন তোমার সিরিয়াস চিন্তা নিতে হবে। কিন্তু তোমরা যদি এখন শুরু থেকে যদি চিন্তা কারণ না নিতে পারো, সমস্যা নাই, 2-3 মাস যাক, 4-5 মাস যাক, তোমাদের দেখো তোমাদের কোন সাবজেক্ট ভালো লাগে, কোন ফিল্ড ভালো লাগে, তোমার বন্ধু বান্ধব সবকিছু মিলে পরে তোমরা গোলটা সিলেক্ট করবা, ঠিক আছে? তো এটার জন্য আমি ধরলাম যে তোমাদের হাতে 3-4 মাস সময় তোমরা নিলা। তো শুরু থেকে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট, যার যেটাই ইচ্ছা থাকুক, মেডিকেল ইচ্ছা থাকুক, ভার্সিটি ইচ্ছা থাকুক, ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকুক, এই 4টা সাবজেক্ট শুরু থেকেই গুরুত্ব দিয়ে পড়বা। তোমার মেডিকেল ইচ্ছা, এই জন্য তুমি ম্যাথ বাদ দেবা, এটা কখনোই না। পরে কিন্তু একবারে ডিরেক্ট অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছো? পরে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যার যেটাই টার্গেট থাকুক, এইচএসসি হলো প্রথম টার্গেট, এইচএসসি তে টার্গেট রাখবা প্রত্যেকটা সাবজেক্টে 90+ পাওয়া, ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট তুমি গুরুত্ব দিয়ে পড়বা, যার যেটাই থাকুক, ঠিক আছে? তো এটার মধ্যে বায়োলজি মনে করি যে আমি একটা মোটামুটি একটা, মানে আমি যেটা মনে করতাম যে একটা দুর্বল সাবজেক্ট, তো ওইটার হয়তো অনেক প্রাইভেট করতাম না। তো তোমরা যাদের টার্গেট মেডিকেল, তো তোমরা অবশ্যই বায়োলজিটা পড়বা যদি নিজে নিজে পারো, নিজে নিজে মনে রাখতে পারো, কারণ বায়োলজিটাকে আসলে অনেক মুখস্থ পড়া তো। তো এগুলা আসলে একটু টেকনিক করে মনে রাখা লাগে। আর একটা বইয়ের দেখবা যে অনেক হিউজ হিউজ তথ্য আছে। তো সবকিছুই কিন্তু সবকিছু যে অন্ধের মতো পড়া লাগে না, ঠিক আছে? এগুলো অনেক সিস্টেম আছে, অনেক নিয়ম আছে, যে বায়োলজিটাও সুন্দরভাবে পড়া যায়। তো এটা বায়োলজি তোমরা চেষ্টা করবা, যদি নিজে নিজে পারো বা ইউটিউব ভিডিও দেখে পারো তাহলে তো ঠিক আছে। আর না হলে এইটার জন্য তোমরা অনলাইনে ছোটখাটো বিভিন্ন কোর্স তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? কারণ বায়োলজিতে দিনে অত বেশি সময় নেই, দিনে 2-3 ঘন্টা 3-4 ঘন্টা কিন্তু পড়া লাগে না অন্যগুলোর মতো। বায়োলজি তুমি যদি প্রতিদিন 1-1.5 ঘন্টা পড়ো তাও কিন্তু এনাফ, ঠিক আছে? যদি 1 ঘন্টা পড়ো ওইটা এনাফ। তো এই জন্য তোমরা একটু স্মার্টলি বায়োলজিটা, মানে নর্মালি খুব কম, যেহেতু তোমরা বিরক্ত হয়ে যাবা, তো তোমরা বেশি পড়তেই পারবা না। বায়োলজিতে সর্বোচ্চ 1 ঘন্টা তোমরা মনোযোগ দিয়ে পড়তে পারবা। তো ওইটা যেন ভালোভাবে পড়তে পারো, কিভাবে পড়া লাগে এই জিনিসগুলো জেনে তারপর পড়বা, ঠিক আছে? জাস্ট আজে বাজে একদম সব পড়তেছো, তাহলে তো প্রথমেই তোমরা বায়োলজি দেখবে যে তোমরা ঘৃণা করতেছো, প্রথম থেকে পারবা না। তো এই জন্য নর্মালি বায়োলজি একটু সুন্দর করে পড়া লাগবে। তো এই জন্য যেখানে, যেমন আমাদের যেটা কোর্স আছে ওইটাতে আমরা বায়োলজির যথেষ্ট কি মেন বই ধরে ধরে পড়াই। তো তোমরা এরকম যে কোনো ছোটখাটো যেটা কোর্স আছে বায়োলজির জন্য তোমরা নিতে পারো। এরপরে আসো তাহলে গেল, যে বায়োলজি গেল, যেহেতু বায়োলজি একটা বিরক্তিকর সাবজেক্ট, দিনে হয়তো 1 ঘন্টা হাইস্ট সময় দিবা, তাহলে ওই 1 ঘন্টায় তুমি সর্বোচ্চ বেনিফিট পাবা কেমনে? 1 ঘন্টায় তুমি খুব তাড়াতাড়ি পড়াগুলা, ইম্পর্টেন্ট পড়াগুলা কেমনে মনে রাখতে পারবে, এটা তোমার জানা লাগবে। তো এটা নিজে নিজে না পারলে যেরকম বিভিন্ন হেল্প নিতে পারো। তাহলে ওইটা গেল। এবার দেখো 10 নাম্বার, এটাই যে দেখো, এটা হলো 5 স্টার। প্রেম ভালোবাসা করা যাবে না, এটা একটা সত্যি কথা। শোনো, প্রেম ভালোবাসায় কোনো ব্যালেন্স থাকে না, এটা ইন্টারমিডিয়েটে কখনোই করা যাবে না। ইন্টারমিডিয়েট একটা একদম রেড সিগন্যাল, ঠিক আছে? এটা একদম রেড। প্রেম ভালোবাসা ইন্টারমিডিয়েটে যদি করো তাহলে চান্স মিস, ধরে নাও, ঠিক আছে? ব্যতিক্রম বাদ দাও, ধরে নাও প্রেম ভালোবাসা যদি ইন্টারে করো তাহলে চান্স মিস। এটা দরকার পড়লে তোমার পড়ার টেবিলের সামনে ঝোলায় রাখবা, প্রেম ভালোবাসা করলে চান্স মিস, এটা ঝোলায় রাখবা, এটা একবারে সত্যি কথা। আমি যেখানে থাকছি, আপনি আমি আমি আমার মনে করো যে কয়েকটা বন্ধুর সাথে এক জায়গায় থাকতাম, ঠিক আছে? ওখানে বলা এখন ঠিক হবে না, আমার বন্ধু অনেকে হয়তো লাইভ টাইপ দেখতে পারে। তো ওখানে আমার একটা দুইজন, 1-2 জন বন্ধু, ওই যে তোমার ওই যে অলরেডি দেখা যায় কলে কথা বলতো, ঠিক আছে? দেখা যায় যে ভিডিও কলে ওরা পড়ালেখা করতো। তো এই জিনিসগুলো দেখে আমি বলতাম যে বন্ধু এগুলা কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ, এগুলা যাই কও, ওই প্রেম ভালোবাসা করে মানে পড়াশোনা ওগুলা কিন্তু, এগুলা কিন্তু ঠিক না, এগুলা একটু অফ রাখো, পড়াশোনা একটু করো। তো ওরা শুনতো না, ঠিক আছে? ওরা দুইজনে বই সামনে রাখতো আর ভিডিও কলে পড়ালেখা করতো, প্রশ্ন ধরতো। তো লাস্টে যেটা হওয়ার কথা তাই হয়েছে, চান্স মিস, বুঝছো? তাহলে এটা ধরে রাখো, তোমার যদি কখনো কোনো ইচ্ছা থাকে, তোমরা এটা একটা আরেকটা জিনিস ঝুলায় রাখবা, যে ভার্সিটিতে চান্স পেলে সুন্দর মেয়ে পাওয়া যাবে, ঠিক আছে?
এটা ঝোলায় রাখবা, ভার্সিটিতে চান্স পাইলে সুন্দরী মেয়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ভার্সিটিতে চান্স পাইলে কি, ভার্সিটি বা মেডিকেল যেটাই হোক, চান্স পাইলে, চান্স পেলে কি, সুন্দরী বউ আর টাকা। তোমরা এটা মোটিভেশন হিসেবে নিতে পারো, সুন্দরী বউ, টাকা, ঠিক আছে, দুইটাই হবে। চান্স পাইলে সুন্দরী বউ, টাকা দুইটাই পাবা, মেয়েরা সুন্দরী জামাই পাবা। তাহলে চান্স পাইলে এই দুইটা পাবা। আর চান্স পাবা কেমনে? এই যে সব এই প্রেমে এখন ইন্টারমিডিয়েটে বাদ দিতে হবে, ঠিক আছে, বাকি সব কিছু করতে হবে। আচ্ছা, তাইলে এই 26 ব্যাচের কি কি করণীয় এটা আমরা বললাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো করবা, যা যা বললাম এগুলা একটু গুরুত্ব দিয়ে করবা। আচ্ছা, মাঝখানে এখন দেখো, মাঝখানে আমরা বলি যে আমরা একটু এই তোমাদের যে এত এত কিছু করণীয়, এই করণীয়তে আমাদের যে ছোট্ট একটা প্ল্যাটফর্ম, এইটার ভূমিকা কি কি থাকতে পারে দেখো, এটা আমরা দেখাইতেছি। তো প্রথমে দেখাচ্ছি যে আমাদের যে একটা যে কোর্স আছে, ছোট একটা মেনলি 26 ব্যাচ নিয়ে একটা কোর্স আছে, যারা 25 ব্যাচ, ঠিক আছে, যেহেতু আমরা খুব কম সময়ে বই ঠেকাই দেব, আমরা 5 মাস সময় নেব, তাই যদি 25 ব্যাচের যদি কেমিস্ট্রি প্রথম পত্র বইয়ের কোনো যে জায়গায় সমস্যা মনে থাকে, ঠিক আছে, তাহলে এই শুরু থেকে আমাদের এই কোর্সটা তোমরা করতে পারো। এই কোর্সটার দাম যথেষ্ট একদম বাকি সব জায়গা থেকে কম, একদম 500 টাকা, ঠিক আছে। 500 টাকা কোর্সে তুমি কি পাইতেছো, যে রসায়ন প্রথম পত্র পুরা 5টা অধ্যায় প্লাস আমাদের পড়ালেখার কি কি পাবা, তুমি আসলে বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, যে যে থিওরি, কনসেপ্ট, ম্যাথ, ঠিক আছে। এটা যারা অলরেডি আমাদের ক্লাসগুলা করতেছো, তোমরা কিন্তু দেখতেছো যে আমরা থিওরি পড়াই, প্রথমে সূত্রগুলা যেগুলো আছে ওগুলাও কিন্তু মাঝে মধ্যে প্রতিপাদন করে দেই, ঠিক আছে। সূত্রগুলা যেগুলো আছে ওগুলাও প্রতিপাদন করে দিই, যে সূত্র কিভাবে আসলো। মেইনলি আমরা যেভাবে কনসেপ্ট একদম বুঝাই, মনে হয় খুব কম জায়গাতে ওইরকম করে দেখাই, ঠিক আছে। আর আমরা ম্যাথ আমরা যথেষ্ট সলভ করি। আমরা ম্যাথগুলো সলভ করি টাইপ ভিত্তিক, ঠিক আছে। কয় ধরনের টাইপ, একটা একটা থেকে কয় টাইপের ম্যাথ হইতে পারে ওগুলো আমরা করাই। এরপর দেখবা যে আমরা নর্মালি 2-3টা ক্লাসের পর, আমরা মেইনলি হাইস্ট 3 থেকে 4টা ক্লাসের পর যা যা পড়ানো হয় ওইটার উপর কিন্তু আমরা পরীক্ষা নিই। আর পরীক্ষার কোশ্চেনগুলো কি হয়, পরীক্ষার কোশ্চেনগুলো 50% হয় এইচএসসি, বাকি 50% কি সব ভার্সিটি মিলাই আমরা করি। তার মানে তুমি যদি শুরু থেকে এই জিনিসগুলা ক্লাসগুলো ভালো করে করো আর এই পরীক্ষাগুলো রেগুলার দাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো হবে। রেগুলার এক্সাম আছে, ঠিক আছে। আবার পরীক্ষায় যদি খারাপ করো, ঠিক আছে, পরীক্ষায় যদি খারাপ করো তাহলে আমরা তোমাদের মানে যারা যারা খারাপ করবা, যেহেতু আমাদের ব্যাচে খুবই কম সংখ্যক স্টুডেন্ট থাকে, আমি কিন্তু এরপর 25 ব্যাচ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো যারা যারা খারাপ করবা তাদের কিন্তু আমরা পার্সোনালি, যেহেতু আমাদের ব্যাচে খুবই কম, সর্বোচ্চ আমরা 20 জন রাখি, তাই আমাদের কি গাইডলাইন করা কঠিন না। তো আমরা তোমাদের মার্কগুলো আমরা দেখবো, দেখার পর আমরা তোমাদের যাই কি করব, যে তোমার মার্ক কম কেন, তুমি মেইনলি কি কোন জিনিস পারতেছো না, তুমি ক্লাসগুলো কি করছো, তুমি এই জিনিসটা কি বোঝো নাই। তো আমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের কি খোঁজ নিব, খোঁজ নিয়ে আমরা আসলে দেখবো তোমাদের আসলে সমস্যাটা কি। তাহলে এই যে এই জিনিসটা দেখবে যে অন্য কোথাও তোমরা পাবা না, ঠিক আছে। যে পরীক্ষায় খারাপ করলে, নর্মালি খারাপ করলে তোমার দায়িত্ব অন্য কেউ নেবে না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে তোমার সমস্যা কোথায়, ঠিক আছে, তোমার ওটা সমাধান করা যায় কেন। তারপর আমাদের যে গ্রুপটা আছে তোমরা এখনই জানো, তোমরা সারাদিন অনেকে অনেক এসএমএস করো যে ভাইয়া ওই জিনিসটা বুঝি নাই, কেউ ছবি দিয়া বলো, দেখো আমরা সব সময় তোমাদের কিন্তু সমাধান করে দিই, ঠিক আছে। যে এই জিনিসটা এরকম হবে, ওইটা এইটা বুঝাইছে, বাম পাশে এইটা করবা ওইটা করবা, তাহলে এই জিনিসটা অল টাইম পাবা। তুমি যদি বড় বড় যে কোনো কোর্স করো, ওই কোর্সগুলোয় কখনোই তুমি তারা আসবে, তোমার ক্লাস নেবে, ও চলে যাবে। তো তাদের ওয়েবসাইটে এক্সাম সিস্টেম আছে, এক্সাম দিবা চলে যাবা। কিন্তু তোমার যদি কোনো সমস্যা থাকে, ওই সমস্যাগুলো কিন্তু তুমি কখনোই তাদের থেকে সমাধান পাবা না, যেটা আমাদের এখানে পাবা, ঠিক আছে। তারপর অনুশীলনের এমসিকিউ সিকিউ, এই যে অধ্যায় তো এখনো আমাদের শেষ হয় নাই, অধ্যায় শেষ হলে এমসিকিউ সিকিউ যে সমাধান ক্লাস আছে, ঠিক আছে, এটা আমরা করাবো। তারপর একই সাথে রসায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমাদের একটা শর্টকাট শিট আছে, ঠিক আছে। ওই শর্টকাট শিটটা তোমরা পাবা। আর শর্টকাট টেকনিক নিয়ে আমরা অনেক আলাদা ভিডিও দিব, ঠিক আছে, যে শর্টকাট টেকনিক কিভাবে শেখা যায়, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় তোমাকে অনেক আগায় রাখবে, এইচএসসি পরীক্ষা অনেক আগায় রাখবে, ঠিক আছে। এই যে যারা যেগুলো তোমরা অ্যাডমিশনে ক্লাস করবা, অ্যাডমিশনে তোমরা যা যা শিখবা, বিভিন্ন শর্টকাট ভার্সিটির জন্য শিখবা, সেগুলো আমরা অটোমেটিক তোমাদের আগে শেখাই দেবো। তো এই জিনিসগুলো তুমি যদি আগে থেকে শিখো, তাহলে তুমি এইচএসসি দেখবে যে অনেক তাড়াতাড়ি করবা। তোমার বন্ধু 25টা এমসিকিউ সলভ করতে 25 মিনিট লাগাইছে, তুমি 10 থেকে 12 মিনিটেই শেষ করে দেবা, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো আমরা শেখাবো, শর্টকাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার গাইডলাইন, তোমার যেই ভার্সিটি যেটা ইচ্ছা সেই অনুযায়ী আমরা তোমাদের গাইডলাইন করব, কোন বই পড়বা, কোন বইয়ে কি কি পড়বা, কিভাবে শেষ করবা, ঠিক আছে। তো এই যে মাত্র 20 জনের ব্যাচ, 20 জনের উপরে আমরা কারো নেব না, এর জন্য 20 জনের খোঁজ রাখা আমাদের জন্য যথেষ্ট সহজ, ঠিক আছে। তারপর এই যে সবগুলোর জন্য পারফেক্ট এক কোর্স। তোমার রসায়নের ক্ষেত্রে মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, আমরা আমাদের প্রশ্ন সাজাই এমন যে আমরা সবগুলোর প্রশ্ন ওখানে আমরা সাজাই,
সাজায় সবগুলাই করাই, ঠিক আছে? তাহলে কোর্সটার সময় কত? 5 মাস। তাহলে 500 টাকায় 5 মাস, তাহলে 1 মাস কত হইলো? 100 টাকা, ঠিক আছে? তো 1 মাস, আর ক্লাসগুলো লাইভ রেকর্ড করা থাকবে, তুমি চাইলে পরে দেখতে পারবা, ঠিক আছে? 1 মাস কিন্তু 100 টাকার বিনিময়ে তুমি একটা পুরা বই শেষ করতেছো। সাথে সাথে বই না, বইয়ের সাথে তুমি একটা স্পেশাল শীট পাবা। শীটের সাথে তুমি তো আরো অনেক অনেক প্রশ্ন সলভ করতে পারবা, ঠিক আছে? তো সবকিছুই থাকবে। তো এটা নিয়ে আমি সময় না নেই। এবার দেখো যে বায়োলজি কোর্স যেটা আছে, এইচএস 26 ব্যাচের যেটা, যে বায়োলজি প্রথম পত্র যে বইটা আছে, এই প্রথম পত্র বইটা আমরা পড়াইতেছি। এটা কি? এটা আমরা পড়াইতেছি মেইনলি মূল মূল বইয়ের প্রতিটা লাইন। অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, যারা করছো তারা দেখছো যে মূল বইয়ের প্রত্যেকটা লাইন আমরা কিভাবে মানে দেখে দিই, ঠিক আছে? দাগায় দিই, প্লাস কঠিন কঠিন ওয়ার্ডগুলোর ব্যাখ্যা দিয়ে দিই, সাথে সাথে মনে রাখার ছন্দ বলে দেই। মানে তোমার অনেক সহজ করে দেই। বায়োলজি তো মনে রাখা কঠিন, বাট এটা তোমার অনেক সহজ করে দিই। তো মূল বই সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। তুমি ভার্সিটি পড়ো বা মেডিকেল পড়ো, মূল বই কিন্তু পড়া লাগে। তো তুমি এখন যে মূল বই পড়তেছো, তো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তখন খালি রিভিশন দিবা। তো মূল বইটা যদি এভাবে তুমি শেষ করতে পারো, অন্য কোর্সগুলো কিন্তু তোমার স্লাইড পড়াবে। স্লাইড পড়ে কিন্তু খুব একটা কাজে লাগবে না, ঠিক আছে? খুব একটা কাজে লাগবে না। তোমার মূল বই যদি ধরে ধরে কেউ পড়ায়, সেটা হলো সব থেকে তোমার কাজে লাগবে, যেটা আমরা এখানে পাইতেছো। তারপরে যে কঠিন ওয়ার্ডগুলোর মানে বোঝা নেই, ঠিক আছে? রেগুলার এক্সাম, ওই যে একই কথা, রেগুলার এক্সাম হবে। এক্সামে খারাপ করবা, তাদেরকে গাইডলাইন থাকবে যে কেন খারাপ করতেছো, কোন জিনিসটা বুঝতেছো না, ওইটার সমাধান হবে। তারপর বায়োলজির প্রসেসগুলো কি ভিডিওর মাধ্যমে দেখা, অনেক অনেক এরকম প্রসেস আছে যে যেগুলো তোমাদের ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হবে, ঠিক আছে? তারপর চিত্র, গুরুত্বপূর্ণ চিত্রগুলো তুমি কেমনে আঁকাবা, ওই চিত্র আঁকানিগুলো তোমাদের আমরা প্রসেস দেখাবো। তারপর ভর্তি পরীক্ষার গাইডলাইন মেডিকেল প্ল্যান অনুযায়ী শুরু থেকেই চলবে, ঠিক আছে? আরো 20 জনের কোর্স দেখছো, এন্ড কোর্সটা দেখো। বায়োলজি আমরা এটা নরমালি আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম আমরা আমাদের আছে একটা সাইকেল 1, এটাতে আমরা 4টা অধ্যায় পড়াচ্ছি, যেটার কোর্স ফি 350 টাকা, ঠিক আছে? যেটা তোমার সর্বোচ্চ 3 মাস লাগবে, মানে 3 মাসে আমরা 4টা অধ্যায় পড়াবো, যেটা 350 টাকা। আরেকটা আছে যারা পুরা বই নিতে চাও, একবারে 13টা অধ্যায়, 13টা অধ্যায়, ঠিক আছে? এইটা সর্বোচ্চ তোমার 8 মাস লাগতে পারে। এইটার কোর্স ফি 850 টাকা, ঠিক আছে? তুমি যদি পুরো একটা বই নাও, তাহলে সেটা 850 টাকা পড়বে। তুমি মূল বই পুরো ধরে ধরে সব পড়ানো হবে। এক্সট্রা যে ইনফরমেশন অন্য অন্য বইগুলা, সেগুলো আমরা ওই পিডিএফ এর সাথে যুক্ত করে দেব, ঠিক আছে? অনেক ইনফরমেশন আছে যে অন্য, এখানে দেখো 4টা বই দেওয়া আছে, তো যে যে বইয়ের আলাদা আলাদা ইনফরমেশন গুলো আছে, সেগুলো আমরা এক্সট্রা অ্যাড করে তোমাদের পড়াবো, বুঝছো? প্লাস বিভিন্ন মানে নিমোনিক পড়াবো, সবকিছুই। তাহলে অল্প টাকার মধ্যে ছাড়া কোনো কোর্স নিতে চাও, তাদের জন্য বায়োলজি আর কেমিস্ট্রি আমাদের জন্য কি সব থেকে ভালো হবে। প্লাস তোমরা ওই যে হাতের কাছে যে কোনো সমস্যা পাবা, তুমি যখন যেটা বুঝবা না তখন সেটা বলবা। অন্যান্য ভাইরা নর্মালি তোমার এত বেশি তোমাকে সময় দিবে না, ঠিক আছে? এই যে আমার অনেকে আছে যে যখন নক দেয়, তাদের সাথে সাথে সবকিছু কি তাদের সমস্যা শুনে সমাধান করে দিই। তো এটা তাহলে কোর্স সম্পর্কে গেল, এটা আর বিস্তারিত না বলি। তোমরা অনেকে ভর্তি আছো, আলহামদুলিল্লাহ, এটা ভালো দেখতেছি যে গত 2 দিনে কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছো। তো এই কম দামের কোর্সগুলো তোমরা এই শুরু থেকে মিস করো না, ঠিক আছে? এগুলো থাকলে এই থাকবা। এবার আসো 25 ব্যাচ নিয়ে কিছু কথা বলি। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। 25 ব্যাচ যারা আছে তাদের নিয়ে একটু কথা বলবো এখন। আচ্ছা, এবার দেখো 25 ব্যাচ পড়ালেখার মধ্যেই আছো, অনেকদিন ধরে পড়ালেখার একটা মধ্যে আছো। তো তোমাদের যদি একটু মনে করাই দিই যে তোমাদের আসলে এই লক্ষ্য কি, তোমাদের সময় কত, সবকিছু যদি মনে করাই দেই, তোমাদের পরীক্ষা সম্ভাব্য এপ্রিল 2025-এ, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমাদের হাতে সময় আছে আর 8 থেকে 9 মাস। তোমাদের হাতে সময় আছে 8 থেকে 9 মাস, মানে তোমাদের অর্ধেক সময় কিন্তু গেছে। তো তোমার এখন টার্গেট থাকবে কি, ওই যে মেজর যে সাবজেক্টগুলো আছে তুমি ওগুলো কতটা শেষ করছো। তো তোমার হাতে যদি 8 থেকে 9 মাস থাকে, আমি ধরে নিতেছি তোমার কিন্তু প্রত্যেকটাই 2টা করে সাবজেক্ট। তোমার এত দিনের মধ্যে একটা সাবজেক্ট অলরেডি শেষ। কারো কারো যদি একটা সাবজেক্ট অলরেডি শেষ না হয়, তাহলে ধরে রাখো যে তুমি পিছিয়ে আছো, ঠিক আছে? অলরেডি একটা সাবজেক্ট শেষ, মানে একটা সাবজেক্টের একটা পত্র শেষ হওয়া লাগবে, ঠিক আছে? না হলে ধরে রাখো যে তুমি পিছিয়ে আছো। তো তুমি সেই অনুযায়ী তোমার যে আর 8 থেকে 9 মাস আছে, তোমার এইচএসসির মিনিমাম 3 মাস আগে, 3 মাস আগে তোমার সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ করতে হবে, সিলেবাস শেষ করা লাগবে, ঠিক আছে? করা লাগবে। 3 মাস আগে সিলেবাস শেষ না করলে কিছু হবে না, কারণ তুমি একবার সিলেবাস শেষ করে তোমার মাথার উপর দিয়ে সব যাবে, তোমার কোনো কিছু মনে থাকবে না, ঠিক আছে? তো তোমার ওই জিনিসগুলা আবার পড়া লাগবে। 3 মাস, মিনিমাম 3 মাস তোমার রিভাইজ দেওয়ার জন্য রাখা লাগবে, ঠিক আছে? তো 3 মাস আগে তোমার প্রত্যেকটা অধ্যায় যথেষ্ট ভালো করে পড়া শেষ করা লাগবে।
তো সেই অনুযায়ী তোমরা টাইম সিলেক্ট করো। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রাইভেট পড়তেছো বা কোর্স করতেছো, যাই করতেছো, তারা হয়তো একটা কি টার্গেট নিয়ে চলতেছে, তো সেই টার্গেট ফিল আপ করো, নিজে এক্সট্রা সময় দাও। কখনো যদি কোনো ভাইয়া বা কোর্স ওগুলোর সাথে সাথে যদি তালে তালে চলতে না পারো, যদি কখনো পিছায় যাও, তাহলে নিজে এক্সট্রা বেশি সময় দাও, ঠিক আছে? অনেক ইউটিউব সোর্স আছে, ইউটিউব থেকে ওই টপিকটার ভিডিও দেখো। হয়তো তোমার একটা ভাইয়া তোমার একটা টপিক পড়েছে যেটা তুমি বোঝো নাই, সেটা স্কিপ করে চলে গেছে, ওই টপিকটা তুমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখো। কারণ পরীক্ষার 3 মাস আগে তোমার সব শেষ করা লাগবে। পরীক্ষার 3 মাস ওই সময় তুমি নতুন কোনো কিছু পড়তে পারবে না, ঠিক আছে? কারণ তখন তোমার কয়েকবার রিভাইজ, কয়েকবার এক্সাম, কয়েকবার মডেল টেস্ট দেওয়া লাগবে। তো এই জন্য তোমার অনেক 2 মাস আগে মিনিমাম, তোমার কি 3 মাস আগে সব শেষ করা লাগবে, অনেক ভালো করে শেষ করা লাগবে। তো এই জন্য তোমরা কি এখনই যেই যেই কোর্সে আসো বা প্রাইভেটে আসো, সেই অনুযায়ী জাস্ট খুব ভালোভাবে পড়া শেষ করো, মেন বই পড়ো, তারপর সৃজনশীল প্রশ্ন বেশি বেশি সলভ করো, ঠিক আছে? নিজের প্র্যাকটিসের মধ্যে রাখো, রিভাইজ দাও, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রিভাইজ দেওয়া। তো এই রিভাইজ দাও, ঠিক আছে? 3 মাস প্ল্যানে রাখে তুমি দেখো কতটা অধ্যায় শেষ। যদি দেখো যে তোমার এতটা অধ্যায় শেষ, তোমার প্রাইভেট টিচার তোমার এগুলা সব শেষ করতে পারবে না, তাহলে তুমি এক্সট্রা সময় দাও। এক্সট্রা সোর্স যেমন ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, ওগুলা দেখে তুমি তাড়াতাড়ি শেষ করো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য মানে এতটুকুই যে তোমাদের সময় অনেক কম, সেই অনুযায়ী তোমরা যদি দেখো যে টার্গেটের মধ্যে শেষ করতে না পারো, তাহলে এক্সট্রা এক্সট্রা সময় দাও, কারণ পরে আর সময় পাবা না। আর তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, হ্যাঁ, তো খুব একটা কঠিন হবে না। তো খুব মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করো, রেগুলার পড়ালেখার মধ্যে থাকো। 25 ব্যাচের কিন্তু ফাঁকি দেওয়ার একদিনও সময় নেই। তুমি টার্গেট রাখো তুমি কালকে কতটা পড়বা, ঠিক আছে? তোমার আজকের টার্গেট থাকবে তোমার কালকে কোন কোন সাবজেক্ট তুমি পড়বা। তুমি আজকে একটা সাবজেক্টের এই টপিকটা পড়ছো, তার মানে কালকে এই টপিকের পরের টপিকটা তোমার পড়া লাগবে, ঠিক আছে? তো আজকে যে টপিক পড়ছো, তোমার টার্গেট কালকে সকালে উঠেই আমি পরের টপিকটা পড়বো। তোমার এই টার্গেট না যে আমার হাতে তো সময় 2 মাস আছে, আমার তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এটা না। তোমার আজকে টার্গেট থাকবে কালকে। তুমি সকালে বায়োলজি পড়তেছো, তোমার সকালে টার্গেট থাকবে বিকালে আমি কেমিস্ট্রি পড়বো, বিকালে ম্যাথ পড়বো। তো এই টার্গেটটারে এই শর্ট ডিউরেশনের মধ্যে সেট করো। সকালে টার্গেট রাখো, বিকালে, বিকালে টার্গেট রাখো রাতে, হ্যাঁ। তো এই জিনিসগুলো করে শেষ করো। কোনোদিন যদি জাস্ট, তো এমন ভাবে একটা প্র্যাকটিসের মধ্যে থাকো যে তুমি যদি জাস্ট একদিন রাত্রে সারাদিন কোনো কাজের কারণে না পড়তে পারো, তোমার যেন আফসোস লাগে, ঈশ্বরে আমি তো আজকে রাত্রে পড়তে পারলাম না, ঠিক আছে? আফসোস লাগে। তো এগুলারে এই যে আতেল বা এই জিনিসগুলো বইলো না, কারণ ইন্টারমিডিয়েটে আতেল নাচ হইলে তুমি সারাদিন না পড়লে কখনোই পারবা না, বুঝছো ভাইয়া? তো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে আমরা শেষ দিকে চলে আসছি, আর কোনো কথা বাড়াবো না, ঠিক আছে? তো এক কথা এটাই, পড়ালেখা করা লাগবে। 26 ব্যাচ কোন কোন জিনিসগুলো নিয়ে পড়ালেখা শুরু করবে এটা আমরা বললাম। এই 10টা জিনিস মনে রাখবা, ঠিক আছে? ব্যাখ্যা করে দিছি। 25 ব্যাচ সময় তো অল্প আছে, এই সময়ের মধ্যে তোমাদের যা যা বাকি আছে সেই অনুযায়ী টার্গেট ফিক্স করে পড়ে ফেলো। আর তোমাদের কোনো হেল্প লাগলে এই যে আমাদের 2টা কোর্স আছে, বায়োলজি প্রথম পত্র আর কেমিস্ট্রি প্রথম পত্র, এই কোর্স 2টার সাহায্য নিতে পারো। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, কারণ এই সুযোগ সবাই হাতছাড়া করতে চাইতেছে না। তো আমরা তাদের সাথে ক্লাসও চলতেছে, ঠিক আছে? তো তোমরা যারা মনে করো এখানে ভর্তি হইতে পারো, না হলে ভালো কোনো জায়গায় থেকে কিন্তু পড়াশোনা করো। তাহলে আজকে আমরা শেষ করতেছি, ঠিক আছে? ধরে নিতেছি আর কারো কোনো কথাবার্তা নাই। কারো কোনো কিছু জানার থাকলে বলো। আচ্ছা, তাহলে লাইভ শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।